যে এই সাজানো নির্বাচন আমরা মানব না, গায়ের জোরের একতফা সংস্কার আমরা মানব না। যেভাবেই হোক আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতেই হবে। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু খোলাটে। আর মাত্র 5 দিন এবং এই 5টা দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কিছু ঘটে যেতে পারে। ইউনূস সরকারের আর কোনো ক্ষমতা নেই এবং ইতিমধ্যেই এই নেক্সট 5-6 দিন আওয়ামী লীগের যত নেতা আছে যারা ভারতে পলাতক সবাই কিন্তু বর্ডারে অবস্থান করতেছে আর একসঙ্গে বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকে পড়বেন। বাংলাদেশের সর্বশেষ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তিনি এখন কোথায়? মুহূর্তের মধ্যেই অসাংবিধানিক পুরো ব্যবস্থাকে ভেঙে চুরে সরিয়ে দিয়ে ফেলে দিয়ে একটা সাংবিধানিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার জন্য স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার সাংবিধানিক পদমর্যাদা বলেই কত বড় একটা কৌশলগত অস্ত্র হয়ে উঠতে পারে বাংলাদেশে আবারও যে কোনো টালমাটাল অবস্থায়। একাধিক সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগ ও নির্বাচন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি অনলাইনে বৈঠক করবেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। ওই বৈঠকগুলো সফল হলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো মিছিলের খবর গণমাধ্যমে দেখতে পাওয়া যাবে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের রাজনীতি চিন্তা করবেন, এটা কি আসলে সম্ভব? নির্বাচন হোক না হোক আওয়ামী লীগ ফিরবেই, এটাই বাস্তবতা। নির্বাচন হোক না হোক সময় কি ঘনিয়ে আসছে, আওয়ামী লীগ ফিরে আসবে, এটাই কি বাস্তবতা? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো দর্শক, চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। যেভাবেই হোক আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতেই হবে। এটা হচ্ছে ভারতের একটা ধনুক ভাঙা পণ। তো সে অনুযায়ী কাজ করে চলেছে। আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া ভারতের কোনো বন্ধু নাই। এটা কিন্তু আমার কথা না, এই কথা বলেছেন স্বয়ং বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি কে? তিনি হচ্ছেন এই বর্তমান হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার আগে যিনি ছিলেন, যিনি সবসময় আওয়ামী লীগের সঙ্গে মিশতেন, বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অফিস উদ্বোধন করতেন। তো সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারত চেষ্টা করেই যাচ্ছে। দুটো স্ট্র্যাটেজি নিয়েছে, একটা হচ্ছে কনস্ট্যান্ট স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট স্ট্র্যাটেজি। এখন কনস্ট্যান্ট স্ট্র্যাটেজি কি? সেটা হচ্ছে যে এই যে বন্ধুত্ব বৃদ্ধি। আপনারা জানেন যে বিএনপির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতেছে ভারত, আবার জামাত আমিরের সঙ্গে গোপনে গোপনে যোগাযোগ রাখতেছে, আবার বলতেছে কেউ কিন্তু কোয়েন না। হ্যাঁ, তো এইভাবে উদ্দেশ্য একটাই যে এরা যেই ক্ষমতা আসুক না কেন ছলে বলে কৌশলে আওয়ামী লীগকে একটু যদি পুনর্বাসন করা যায়। হ্যাঁ, তো এভাবে তারা কন্টিনিউ কাজ করে চলেছে। তার মানে হচ্ছে তারেক রহমান যদি ক্ষমতায় আসেন তাহলে এই সজীব ওয়াজেদ জয় বা সায়মা ওয়াজেদ পুতুলকে রাজনীতি করার সুযোগ দিবেন, এটা মোটামুটি স্পষ্ট। এবং রয়টার্সকে ইন্টারভিউতে তারেক রহমান যা বলেছেন সেটার অর্থ আমি এটাই বুঝি। আপনারা কি বুঝেন কমেন্টে জানাবেন। তো এগুলো সবই হচ্ছে কনস্ট্যান্ট প্ল্যানের অংশ, যে সম্পর্ক জোরদার করে বিএনপি কে ম্যানেজ করে জামাতকে ম্যানেজ করে চেষ্টা করা হবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। ভবিষ্যতে কোনোদিন যদি আওয়ামী লীগ আবার একটা পর্যায়ে গিয়ে ক্ষমতা দখল করে ফেলে বাংলাদেশের, আবার এই বিএনপি জামাতকে আবার আগের মতো সাইজ করা, এটাই হচ্ছে ভারতের কনস্ট্যান্ট প্ল্যান। এবার আসি ইনস্ট্যান্ট প্ল্যান। ইনস্ট্যান্ট প্ল্যান হচ্ছে যে একটা কিছু করে ফেলা। একটা কথা বলি, যেমন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, তাই না? তাদের প্রতিমন্ত্রী আছে, প্রতিমন্ত্রী নাম হচ্ছে কীর্তিবর্ধন সিং। তো তিনি লোকসভায় একটা লিখিত প্রশ্নের জবাবে বলেন যে গণতন্ত্র স্থিতিশীল, শান্তিপূর্ণ, ভালো কথা, প্রগতিশীল, দেখেন এখানে প্রগতিশীল যোগ করছে, এবং অন্তর্ভুক্তিমূলক, মানে সব দল সহকারে ইনক্লুডিং আওয়ামী লীগ, বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা আমরা ইউনূস সরকারকে জানিয়েছি। তারপর এখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমাদের বন্ধন অভিন্ন, এরকম বিভিন্ন কথা বলা আছে। তো একটা জায়গায় তিনি বলেছেন যে বাংলাদেশের যেসব জায়গায় ভারতের জাতীয় স্বার্থ রয়েছে সেগুলোর উপর সার্বক্ষণিক নজরদারি এবং স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারত সরকার ভারতের নিরাপত্তা ও অর্থনীতি সংক্রান্ত স্বার্থের উপর সার্বক্ষণিক নজর এবং এগুলো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থাও কিন্তু নিচ্ছে, তিনি বলতেছেন। এবং এই অঞ্চলে শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে ভারত সরকার দৃঢ় প্রতিজ্ঞ। কে বলতেছেন? বলতেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। এখন এই ইনস্ট্যান্ট প্ল্যানের বিষয়ে আমি যা জেনেছি যে এই যে নির্বাচনের 5-6টা দিন, হ্যাঁ, এগুলো খুবই ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু ঘোলাটে। আর মাত্র 5 দিন এবং এই 5টা দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কিছু ঘটে যেতে পারে। ইউনূস সরকারের আর কোনো ক্ষমতা নেই, তাদেরকে কেউ জিজ্ঞাসাও করে না। যেমন গতকালকে আপনি দেখলেন যে ডিএমপি কমিশনার এই বুড়ো নিজের হাতে লাঠি নিয়ে ছাত্রদেরকে মারতেছে। তো এই ডিএমপি কমিশনার জানে যে ইউনূস সরকারের আর ক্ষমতায় আছে 3-4 দিন, সুতরাং এদেরকে জিজ্ঞেস করে লাভ নাই। সবাই কিন্তু
চিন্তা করতেছে পরবর্তী সরকারকে হতে পারে তাকে খুশি করার জন্য। হ্যাঁ, এবং এইসব কারণেই দেখবেন প্রশাসন, আমলাতন্ত্র সবাই ওই একটা নির্দিষ্ট দলের দিকেই ব্যস্ত। যদি এটা হয়, এবং তাহলে যদি নির্বাচন ইস্যু করে বা নির্বাচনের ফলাফলকে ইস্যু করে বিএনপি এবং জামাতের মধ্যে একটা ভয়াবহ একটা সংঘর্ষ লেগে যায় এবং দেশ আবার অস্থিতিশীল হয়, সেই সুযোগে আওয়ামী লীগ ঢুকে পড়বে। এবং ইতিমধ্যেই এই নেক্সট 5-6 দিন আওয়ামী লীগের যত নেতা আছে যারা ভারতে পলাতক সবাই কিন্তু বর্ডারে অবস্থান করতেছে। ইতিমধ্যে আপনারা দেখবেন বিএনপির পক্ষে আওয়ামী লীগের অনেক লোক কিন্তু প্রচারণা করতেছে। আওয়ামী লীগ থেকে একটা অলিখিত নির্দেশ দেওয়া হয়েছে যে যদি তোমরা নিজেদের নিরাপত্তার স্বার্থে বা নিজেদের বাঁচার জন্য তোমরা বিএনপিতে সমর্থন দিতেও পারো, এবং দিলে আস্তে আস্তে তোমরা এলাকায় উঠতে পারবে, কথা বলতে পারবে, আর পলাতক থাকা লাগবে না। তারপর আস্তে 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 তোমরা নিজেদেরকে এস্টাবলিশ করে আবার শুরু করবে। তোমরা দেখেছি প্রচুর আওয়ামী লীগ নেতাদেরকে, তারা বিএনপির পক্ষে কাজ করতেছে, বিএনপির প্রার্থীদের প্রচারণায় তারা ব্যস্ত, এবং বিএনপির প্রায় 50 জন প্রার্থী বলতেছে যে ক্ষমতা এলে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করবো, আওয়ামী লীগের উপর থেকে মামলা তুলে নেব, আর কত কথাবার্তা তো বলতেছে। এবং ঢালাও ভাবে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যোগদান করতেছে। এবং বিএনপির এক প্রার্থী আজকে বলতেছে তাদের সমর্থকদের যে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করেন না। এখন কথা হচ্ছে, যদি দেশে আসলেই নির্বাচন কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিস্থিতি হয়, তাহলে ভারতে পলাতক সকল আওয়ামী নেতাকর্মী ধরা হচ্ছে যে 20,000-25,000 হতে পারে, আর একসঙ্গে বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকে পড়বেন। অলরেডি তাদের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা দেশে থাকা পলাতক নেতাকর্মীদেরকে বলছেন যে আমরা আসতে পারি। তাহলে এই দেশের পলাতক এবং ভারতের পলাতক সবাই একসঙ্গে মিলে তারা চেষ্টা করবেন মাঠ দখল করার জন্য, এবং এই মাঠ দখল করে তাদের শক্তি জানান দিবেন যাতে তারা একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আসতে পারেন, ক্ষমতায় না বসলে অন্তত যাতে নির্বাচনে তাদেরকে পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হয়। আর যদি বিএনপি জামাতের কোন দলে বা গন্ডগোলের কারণে এই নির্বাচনটা ভণ্ডুল হয়ে যায়, তাহলে আরেকটা নির্বাচন হবে 1 মাস পর, 2 মাস পর হোক, কিন্তু তাতে লাভ কার? তাতে লাভ হচ্ছে আওয়ামী লীগের। তারা বলতে পারবে যে দেখছো, পারো তো, তাহলে এখন আমাদেরকে নাও, আমাদেরকে নিয়ে চলো আমরা নতুন ভাবে নির্বাচন করি। তাহলে সেক্ষেত্রে বিএনপির সামান্য পরাজয় হবে আর জামাতের পরাজয় হবে সবচেয়ে বেশি। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জামায়াত। আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে যেমন জামাতের বিরুদ্ধে চরম প্রতিশোধ রাজনীতি করেছে, জামাতের অনেকগুলো তাদের ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, বিএনপিকে একজনকে ঝুলিয়েছে, তো জামাতও মনে করে আবার যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে আবার এই জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিশোধ নেবে। এখন জামাতের কথা হচ্ছে যে যেহেতু আমি জানি যে ওই দলটা ক্ষমতায় আসলে আমাকে রাখবে না, তাহলে আমি কেন ওই দলটাকে সমর্থন করবো না। তো এই হচ্ছে কি অবস্থা। সুতরাং এই বিএনপি এবং জামাতে যদি একটা গন্ডগোল বাজে এবং সেই গন্ডগোলে নির্বাচনটা ভণ্ডুল হয়ে যায় বা খুব একটা অস্থির পরিস্থিতি হয়, সেই সুযোগে এই ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা তারা বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকে গিয়ে চেষ্টা করবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আবার নিজেদের শক্তি দেখানোর। এটার অপেক্ষায় কিন্তু আওয়ামী লীগ রয়েছে, এবং এটাই হচ্ছে ভারতের ইনস্ট্যান্ট প্ল্যানের অংশ। অধ্যাপক ইউনূস যে বিদেশিদের ডেকে আনছেন ঐতিহাসিক নির্বাচন দেখাতে, সেই বিদেশিরা দেশে এসে বৈঠক করছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে। সূত্রগুলো বলছে বিদেশি সংস্থার প্রতিনিধিরা শুধু মাঠে ঘাটে মানুষের মধ্যেই নয়, খোদ সরকারের উপদেষ্টাদের মধ্যেও নির্বাচন নিয়ে সংশয় দেখছেন। সবশেষ খবর হলো অন্তর্বর্তী সরকার অভ্যন্তরেই নির্বাচন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অসন্তোষ। পর্দার আড়ালে দুই দলের মধ্যে আসন ভাগাভাগি আর সরকার গঠন নিয়ে সমঝোতা না হয় সরকারের উপদেষ্টাদের মধ্যে একটি গ্রুপ বেজায় চটেছে। অন্যদিকে 3টি পক্ষ 8ই ফেব্রুয়ারি থেকে বড় ধরনের আন্দোলনে নামছে, এমন খবরের চিন্তিত উপদেষ্টাদের আরেকটি গ্রুপ। এই আন্দোলনের কারণে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় অচল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সিনিয়র কয়েকজন উপদেষ্টার ধারণা, নির্বাচনের 4 দিন মাত্র বাকি থাকলেও এত কিছু নিয়ে অচল অবস্থা দেখা দিয়েছে যে কোনো মুহূর্তে বড় ধরনের অস্থিরতা দেখা দিলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এমনিতে নানা কারণে নির্বাচন কমিশন তার প্রস্তুতি এখনো শেষ করতে পারেনি। গাজীপুরে স্থগিত করতে হয়েছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ। পরিস্থিতি নিয়ে উপদেষ্টাদের মধ্যে আশঙ্কা এতটাই বাড়ছে যে নিজেদের মধ্যে ছোট ছোট দলে ভাগ হয়ে এখন তারা বৈঠক করছেন। কমপক্ষে 8 জন উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট বাদ দিয়ে সবুজ পাসপোর্ট নিয়ে পশ্চিমা দেশের ভিসাও লাগিয়ে নিয়েছেন। এমনকি দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব যে পুলিশের, সে বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিটিও দেশ ছাড়তে চান। এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর কাছ থেকেও চাপ আসতে পারে, এই আশঙ্কাও আছে সরকারের কারো মধ্যে। সূত্রগুলো বলছে মাঠের পরিস্থিতি যমুনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ধীরে ধীরে, আর তাতে আতঙ্ক বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের। ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদ্দোর নেতৃত্বে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের 11 জন বাংলাদেশে এসেছেন।
7 ফেব্রুয়ারি তারা বৈঠক করেন আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের সাথে। জাতীয় পার্টির নেতারা বৈঠকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এর পরপরই কমনওয়েলথ অনলাইনে বৈঠক করেছে বাংলাদেশে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের সাথে। ওই বৈঠকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, ডক্টর সেলিম মাহমুদ ও অধ্যাপক জাহানারা আর্য উপস্থিত ছিলেন। কমনওয়েলথ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে কমনওয়েলথকে বলা হয়েছে সন্ত্রাস দমন আইনে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। বিষয়টির সাথে একমত বলে জানিয়েছে কমনওয়েলথের প্রতিনিধি। দর্শক, প্রশ্ন হলো, যে দলটির কার্যক্রম নিষিদ্ধ, যারা নির্বাচনে অংশ নিতে পারছে না, তাদের সাথে কেন কমনওয়েলথ বৈঠক করলো? সে উত্তর পাওয়া যাবে 7 ফেব্রুয়ারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির বক্তব্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 4 দিন আগে আওয়ামী লীগবিহীন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। মিডিয়া ব্রিফিং এ সিপিডি বলেছে, 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না। সিপিডি এবং সংস্থাটির শীর্ষ ব্যক্তিদের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। সরকার পক্ষ থেকে বহু আগে থেকে জানানো হয়েছে, নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না। তারপরও কেন সিপিডি হঠাৎ নির্বাচনের মাত্র 4 দিন আগে এমন কথা বলছে, তা নিয়ে সরকারের শীর্ষ মহলেও বেশ আলোচনার জন্ম দিয়েছে। সিপিডি বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক সমর্থক ও ভোটার চূড়ান্ত নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। সরকার একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হতে যাচ্ছে সেটি নিয়ে আপত্তি ইউরোপীয় ইউনিয়নও জানিয়েছে। সরকার উপদেষ্টাদের আশঙ্কা, আন্তর্জাতিকভাবে নির্বাচনটি বড় ধরনের প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে। কমনওয়েলথের সাথে বৈঠকের পরপরই সজীব ওয়াজেদ জয় সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন। তিনি ভোট দিতে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, গায়ের জোরে সংস্কার করলে সে সংস্কার কোনো কাজে দিবে না। তবে আওয়ামী লীগবিহীন নির্বাচনে সরকার উপদেষ্টাদের একটি পক্ষের চেষ্টা ছিল বিএনপি ও জামাত জোটের মধ্যে আসন ভাগাভাগি সমঝোতা এবং 2 জোট মিলে সরকার গঠন করা। গত বছরের ডিসেম্বর থেকে এই চেষ্টা শুরু হয়েছিল। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর থেকে সরকারের 4 জন উপদেষ্টা দফায় দফায় এই 2 ইস্যুতে চেষ্টা করা শুরু করেন। খালেদা জিয়া মারা যাওয়ার পর 2রা জানুয়ারি তারেক রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন জামাতের আমির। সাক্ষাৎ শেষে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে মিলেমিশে কাজ করার কথা বলেন জামাত ইসলামের আমির। কিন্তু বিএনপির শীর্ষ পর্যায় থেকে বিষয়টি নিয়ে অনাগ্রহ দেখানো হয়। বিএনপিকে রাজি করাতে না পেরে সরকার ওই 4 উপদেষ্টার পরামর্শে এনসিপিকে নিজেদের জোটে নেয় জামাত। তারপরও চলে সমঝোতার আলোচনা। সূত্রগুলো বলছে, আন্তর্জাতিক বেশ কিছু পক্ষের আপত্তিতে বিএনপি এই সমঝোতায় যেতে রাজি হতে পারেনি। সবশেষ 6 ফেব্রুয়ারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের কাছে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনের পর জামাত ইসলামীর সঙ্গে ঐকমত্যে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দেন তারেক রহমান। ওই সাক্ষাৎকার প্রকাশের পর থেকে জামাত ইসলামীর চেয়ে বেশি অস্বস্তিতে পড়েছেন সরকারের ওই 4 উপদেষ্টা। এই উপদেষ্টাদের আশঙ্কা, বিভিন্ন সময় তারা বিএনপি ও দলটির সাথে সম্পৃক্ত অনেক কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের অ্যাকশন নিয়েছিলেন নিয়ম ও আইন বহির্ভূত অনেক সিদ্ধান্ত, যেগুলো নিয়ে বিএনপি এককভাবে ক্ষমতায় আসলে তারা বিপদে পড়তে পারেন। তবে সরকার উপদেষ্টাদের মধ্যে যে গ্রুপটি নির্বাচন চায়, এমনকি সেটি যেনতেন নির্বাচন হোক বা না হোক, সেই গ্রুপটির মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে নির্বাচন আদৌ সরকার করতে পারবে কি না তা নিয়ে। সরকারের 3 জন উপদেষ্টা মনে করেন, 5 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 6 ফেব্রুয়ারি যমুনা ও আশপাশের দৃশ্য দেখে তাদের মনে হয়েছে সরকারের মিত্র বলে যারা পরিচিত তারাই নির্বাচনের আগে যে দাবিতে পরিস্থিতি ঘোলাটে করছে, তাতে নির্বাচন নিয়ে শঙ্কা তাদের বেড়েছে। 8 ফেব্রুয়ারি থেকে 3টি ইস্যুতে আন্দোলন শুরু হতে পারে, এমন তথ্য তারা গোয়েন্দাদের থেকে পেয়েছেন। একটি হলো, চট্টগ্রাম বন্দরকে ঘিরে আন্দোলন শুরু হচ্ছে রোববার থেকে। 8 ফেব্রুয়ারি থেকে বহির্নোঙরও অচল হয়ে যাবে। এটি হলে অচল হয়ে পড়বে দেশের অর্থনীতি, কারণ দেশের মোট রপ্তানির 91% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এমনিতেই টানা 6 দিন বন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে রপ্তানি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি পবিত্র রমজান সামনে রেখে আমদানি পণ্য খালাস না হলে গ্রাহক পর্যায়ে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালে লাগাতার কর্মসূচি দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এর আগে পালিত কর্মসূচিতে এতদিন বন্দরের বহির্নোঙর কর্মবিরতির আওতায় ছিল না। তবে আগামীকাল রোববার থেকে ঢাকা ধর্মঘটে বহির্নোঙরের কাজ হবে না। দাবিগুলোর মধ্যে 1 নম্বর দাবি হলো, এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার ঘোষণা দিতে হবে সরকারকে। এছাড়া আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া এবং বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবিও আছে। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এই আন্দোলনের ডাক দিয়েছে। দর্শক, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার ভার সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান জিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের টানা 6 দিনের কর্মবিরতি চলে গত সপ্তাহে। এ কারণে বন্দরে পণ্য খালাস বন্ধ হয়ে গিয়েছিল।
নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে পরের 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিল বন্দর রক্ষা পরিষদ। কিন্তু বৃহস্পতিবার উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষের কয়েক ঘন্টা পর আন্দোলনের নেতৃত্বদানকারী বন্দর শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত ও তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের বাধায় বন্দরের 3টি প্রধান টার্মিনাল নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, চিটাগাং কন্টেইনার টার্মিনাল বা সিসিটি ও জেনারেল কার্গো বার্থের কার্যক্রম মঙ্গলবার থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। দ্বিতীয় যে আন্দোলনটি 8 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেটি হলো পে স্কেল বাস্তবায়নের আন্দোলন। 6 ফেব্রুয়ারি সরকারি ছুটির দিনে সরকারি কর্মচারীদের একটি বিশাল মিছিল যমুনার সামনে গিয়ে আন্দোলন করলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে খোদ ডিএমপি পুলিশ কমিশনারকেও লাঠি চার্জ করতে দেখা গেছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ এর মধ্যে ঘোষণা দিয়েছে পে স্কেল ঘোষণা না দিলে তারা নির্বাচন বয়কট করবে। 8 ফেব্রুয়ারি দুপুর 2টার মধ্যে প্রজ্ঞাপন জারি না করলে তারা পুরো দমে কর্মবিরতিতে যাবে। এমনকি ওই গ্রুপটি সচিবালয়ে তালা ঝুলে দিতে পারে এমন আশঙ্কাও করছে গোয়েন্দারা। তাদের সাথে একমত হয়ে সরকারি সেবাদান প্রতিষ্ঠানের কর্মচারীরাও যোগ দিতে পারে। সরকার কয়েকজন উপদেষ্টা মনে করেন নির্বাচনের মতো মহাযজ্ঞের আগে সরকারি কর্মচারীরা বয়কটের ডাক দিলে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব হবে না। তবে আশঙ্কার কথা হলো সরকার এই উপদেষ্টাদের ধারণা সরকারের ভিতরে একটি পক্ষ নির্বাচন হোক সেটি চায় না। তাদের ইন্ধন যদি এসব আন্দোলনের পিছনে থাকে তাহলে এসব আন্দোলন সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। কারণ চট্টগ্রাম বন্দর ইস্যুতে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি থেকে সরে আসা সরকারের পক্ষে সম্ভব নয়। তাহলে শক্তিধর যে আন্তর্জাতিক পক্ষ সরকারকে এতদিন সাপোর্ট করে আসছে তারা রাতারাতি শত্রুতে পরিণত হবে। ফলে অধ্যাপক ইউনূস পড়েছেন উভয় সংকটে। তৃতীয় আন্দোলনটি অবশ্য সরকারি মিত্রদের। 5 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে ইনকলাব মঞ্চ যমুনা ঘেরাও করে। সরকার মিত্র হওয়া সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় পুলিশ ব্যাপক চড়াও হতে বাধ্য হয় জানিয়ে সরকারি মিত্রদের ক্ষোভ ঝরে পড়ে সামাজিক মাধ্যমে। সরকার একটি পক্ষের অনুরোধে শেষ পর্যন্ত তারা 8 ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে। সূত্রগুলো বলছে কোটি টাকার অনুদান, কোটি টাকার ফ্ল্যাট আর হাদির ভাইকে বিদেশি দূতাবাসে লোভনীয় চাকরি দেওয়ার পরও কেন হুট করে যমুনার সামনে এসে জড়ো হয়েছে সেটি সরকারের কাছে বেশি বিস্ময়। অভিযোগ আছে সরকার একজন উপদেষ্টার সাথে কয়েকদিন আগে ইনকলাব মঞ্চের কয়েকজনের বৈঠক হয়েছিল। সরকার উপদেষ্টাদের একটি অংশের আশঙ্কা এই 3টি আন্দোলন একসাথে শুরু হলে সরকার নির্বাচনী প্রস্তুতির কাজ থেমে যেতে বাধ্য। এমনিতেই নির্বাচন কমিশন এখনো অনেক পিছিয়ে আছে। দেশের সব নির্বাচনী অফিসে এখনো ব্যালট সহ দরকারি সব সরঞ্জাম পৌঁছায়নি। এর মধ্যে গাজীপুর জেলায় নির্বাচনী ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। 6 ফেব্রুয়ারি গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে গাজীপুর জেলার 5টি সংসদীয় আসনের গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। নির্বাচনী মালপত্র বিতরণের নতুন তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। তবে কি কারণে নির্বাচনের মাত্র 4 দিন আগে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানানো হয়নি। সরকার একাধিক সূত্র বলছে নির্বাচন নিয়ে সরকারের উপদেষ্টাদের মধ্যে শুধু নয় সরকার ঘনিষ্ঠ আমলাদের মধ্যেও ব্যাপক শঙ্কা দেখা দিয়েছে, যেটি অতীতে কখনোই দেখা যায়নি। এবার তাই ঘটছে, যার চাপ পড়ছে পুরো প্রশাসনে, যে কারণে অস্থিরতা আর গভীর সংশয় ছড়িয়ে পড়ছে সবখানে। আর এই কারণে অনেক মানুষ প্রকাশ্যেই বলছেন নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে তারা নিশ্চিত নন। কেউ কেউ আবার মনে করছেন এত যদি কিন্তুর মধ্যে নির্বাচন হলে সেটি হবে কেবল আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা কতটুকু সারতে পারবে তার লক্ষণ আগামী 2 দিনের পরিষ্কার হয়ে যেতে পারে। অসাংবিধানিক পুরো ব্যবস্থাকে ভেঙে চুরে সরিয়ে দিয়ে ফেলে দিয়ে একটা সাংবিধানিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার জন্য একজন স্পিকারের পদাধিকারী ব্যক্তিই যথেষ্ট। এমনকি রাষ্ট্রপতি সরে গেলে সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে স্পিকারের তার দায়িত্ব নেওয়ার কথা। কাজেই এসব ভেবে এই অসাংবিধানিকতা শেষ করতে পারেন একমাত্র স্পিকার শিরীন শারমিন চৌধুরী উদিত হলেই বা তার উদয় হলেই, সে কারণেই কি তাকে সুরক্ষা দেওয়া হয়েছে? দেখেন, এই যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিয়ে কোনো কথা নাই, সেই বিষয়টা ভীষণ রহস্যজনক। মানে বিশেষভাবে এখন যখন নির্বাচন নাকি 12 তারিখ হবে, হলে পরে ঠিক মানে শপথ গ্রহণ কাকে দিয়ে হবে, ক্ষমতা হস্তান্তরটা কতটা মসৃণ হবে, এসব নিয়ে নানা সন্দেহের মধ্যে আসিফ নজরুল থেকে প্রেস সচিব শফিকুল আলম পর্যন্ত নানা রকম তত্ত্ব দিচ্ছেন, ব্যাখ্যা বিশ্লেষণ হাজির করছেন যে স্পিকার নাই তো কি হয়েছে, ডেপুটি স্পিকার জেলে তো কি হয়েছে, প্রধান বিচারপতিও শপথ নেওয়াতে পারেন, প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন নতুন সংসদ সদস্যদেরকে। বাংলাদেশের যেহেতু সংবিধানটা লিখিত, কাজে সেই লিখিত সংবিধানে সকল কিছুই কিন্তু খুব সুনির্দিষ্টভাবে লেখা আছে। সেখানে যা প্রথা, তাতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদটা এত গুরুত্বপূর্ণ যে তিনি একদিকে সাংবিধানিকভাবে 3য় সর্বোচ্চ পদের অধিকারী, মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপরেই স্পিকারের অবস্থান, এবং তিনি এমন একটা পদের অধিকারী যে
আগের সংসদ ভেঙে দেওয়া হলেও, মানে দ্বাদশ সংসদ ভেঙে দেওয়া হলেও পরবর্তী সংসদের স্পিকারের কাছে দায়িত্ব না দেওয়া পর্যন্ত আগের সংসদের স্পিকারকেই কিন্তু দায়িত্বে বলে ধরে নেওয়া হয়, সেটাই সংসদের বিধান। এমনকি স্পিকার যদি পদত্যাগও করেন তাহলেও ধরে নিতে হবে যে তিনি দায়িত্বে আছেন, তিনি পরবর্তী সংসদের নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন, স্পিকার নির্বাচনের পর স্পিকারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তবে তিনি দায়িত্ব থেকে সরে যাবেন। তিনি যদি না দায়িত্ব পালন করেন তাহলে ডেপুটি স্পিকারকে দায়িত্বে আসতে হবে, মানে তিনি যদি তার যদি মৃত্যু বা এমন কোনো ঘটনা ঘটে ডেপুটি স্পিকার দায়িত্ব নেবেন। এখন দেখেন, ডেপুটি স্পিকার এখনো অভিযুক্ত, স্পিকারের বিরুদ্ধেও একটা হত্যা মামলা আছে। স্পিকার শিরিন শারমিন নাকি রংপুরে এক স্বর্ণ দোকানের কর্মচারীকে হত্যা করেছেন, সেরকম একটা মামলা তার বিরুদ্ধে আছে। ডেপুটি স্পিকারের বিরুদ্ধেও পাবনার মামলা আছে, তো তিনি এখন কারাগারে আছেন। তো কিন্তু তিনি তো দণ্ডপ্রাপ্ত নন, তাহলে ডেপুটি স্পিকারের এসে দায়িত্ব পালন করার কথা, শপথ গ্রহণ করানোর কথা। কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নাই যে সরকারের, মানে অন্তর্বর্তীকালীন সরকারের তো কোনো সাংবিধানিক ভিত্তি নাই, উপদেষ্টার কোনো সাংবিধানিক ভিত্তি নাই। সেই অসাংবিধানিক ইউনূস সরকারের অসাংবিধানিক আইন উপদেষ্টা তিনি এমন তথ্য হাজির করছেন যে তার যাকে মনে চাইবে তাকেই নাকি রাষ্ট্রপতি অনুমোদন দেবেন এবং তাহলে তিনি নাকি সংসদের শপথ পড়িয়ে ফেলতে পারবেন। আমার সন্দেহের জায়গা হচ্ছে যে এই যে ফ্যাসিবাদ বিরোধী এই বিপ্লবী সরকার কিংবা তার যে পেটোয়া বাহিনী, মব বাহিনী, কারো মুখে এই যে দীর্ঘ সময় ধরে স্পিকার শিরিন শারমিন চৌধুরী কোথায় তার কোনো খোঁজ মিলল না, কিংবা তাদের যে সংবাদ মাধ্যমগুলো তারাও কোনো খোঁজ করলো না, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্পিকার শিরিন শারমিন চৌধুরী সেপ্টেম্বরের 2 তারিখে পদত্যাগ করেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। শিরিন শারমিন চৌধুরী সকল যুক্তিবুদ্ধি বলেন বাংলাদেশেরই কোনো একটা সুরক্ষিত জায়গায় এখন পর্যন্ত এই 18 মাস ধরে অবস্থান করছেন। একবার মাত্র সরকারের কোনো উচ্চপদস্থের মুখে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কথা শোনা গিয়েছিল, সেটাও হাসনাত আব্দুল্লাহ 2025-এর মার্চে ফাঁস করে দিয়েছিলেন বলে, যে সেনা সদর দপ্তরে ডেকে নিয়ে গিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন তিনি রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়ায়, নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ করে দিতে চান এবং তিনি চান হাসনাত আব্দুল্লাহরা তাতে রাজি হন। এবং হাসনাত আব্দুল্লাহ তখন বলেছিলেন যে এই পুরো পরিকল্পনাটাই ভারতের সেই পরিকল্পনা ওয়াকারুজ্জামান বাস্তবায়ন করতে চাইছিলেন হাসনাতদের মাধ্যমে, এবং সেই পরিকল্পনায় তিনি নাকি শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস এদের নাম বলেছেন। তার মানে ওয়াকারুজ্জামান জানেন যে শিরিন শারমিন চৌধুরী কোথায় আছেন, মানে সাবের হোসেন চৌধুরী বাড়িতেই আছেন, একবার গ্রেফতার হয়েছেন, সাথে সাথেই জামিন পেয়েছেন, বাড়িতে আছেন, তার সঙ্গে ইউরোপীয় দেশের কূটনীতিকরা গিয়ে দেখাও করে এসেছে, সব খবরই আমরা পেয়েছি। সে ফজলে নূর তাপস 5ই আগস্টের 2 দিন আগে শেখ হাসিনার অনুমোদন নিয়েই চলে গেছেন বিদেশে, সে খবর, সেই টেলিফোন কনভারসেশন সরকার ফাঁস করেছে। শিরিন শারমিন চৌধুরীর ব্যাপারে কোনো খবর নাই, অথচ শিরিন শারমিন চৌধুরী শেখ হাসিনার যতটা ঘনিষ্ঠ ছিলেন এবং সরকারের যেরকম একটা উচ্চ পদে ছিলেন, এই নীরবতা রহস্যজনক বটে। শেখ হাসিনা 2009 সালের সংসদেই তাকে নারী সংরক্ষিত আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত করে আনেন এবং এরপর নোয়াখালীর মেয়ে শিরিন শারমিন চৌধুরীকে রংপুরে শেখ হাসিনা তার নিজ আসন থেকে উপনির্বাচনে জয়ী করে এনে সংসদ সদস্য বানান এবং এরপর স্পিকার হন শিরিন শারমিন চৌধুরী। আওয়ামী লীগের পুরোটার সময় জুড়েই তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন, এমনকি দ্বাদশ সংসদ নির্বাচনেও শেখ হাসিনার রংপুরের আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন শিরিন শারমিন চৌধুরী। শেখ হাসিনার এহেন ঘনিষ্ঠ শিরিন শারমিন চৌধুরীকে কে রক্ষা করছেন? সেটা কি সংসদকে, সরকারকে আবারও সাংবিধানিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে কেউ একজন তাকে সুরক্ষা দিয়ে রক্ষা করছেন? মুহূর্তের মধ্যেই অসাংবিধানিক পুরো ব্যবস্থাকে ভেঙে চুরে সরিয়ে দিয়ে ফেলে দিয়ে একটা সাংবিধানিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার জন্য একজন স্পিকারের পদাধিকারী ব্যক্তিই যথেষ্ট। এমনকি রাষ্ট্রপতি সরে গেলে সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে স্পিকারের তার দায়িত্ব নেওয়ার কথা। কাজেই এসব ভেবে এই অসাংবিধানিকতা শেষ করতে পারেন একমাত্র স্পিকার শিরিন শারমিন চৌধুরী উদিত হলেই বা তার উদয় হলেই। সে কারণেই কি তাকে সুরক্ষা দেওয়া হয়েছে? তাকে কেউ একজন লুকিয়ে রাখছেন, নাকি স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে লুকিয়ে রাখা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে রিফাইন্ড আওয়ামী লীগ ফিরিয়ে আনতে? দেখেন, রিফাইন্ড আওয়ামী লীগ ফিরিয়ে আনতে শিরিন শারমিন চৌধুরীর প্রয়োজনীয়তার বিষয়টা 2025-এর মার্চে যেমন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে যেমন কোনো চাঞ্চল্য তুলতে পারে নাই, বাইরেও তুলতে পারে নাই, কারণ সকলেই জানেন আওয়ামী লীগ ফিরে আসতে হলে ফিরতে হবে শেখ হাসিনার মাধ্যমে। তাহলে স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে যারা রক্ষা করছেন, সুরক্ষা দিচ্ছেন, বাংলাদেশের ভেতরেই তিনি যদি এখনো থেকে থাকেন, তাহলে তাকে যারা রক্ষা করছেন, তাকে সকল আলোচনার বাইরে যারা রেখেছেন, পুলিশি অভিযানের বাইরে যারা রেখেছেন, তারা জানেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী তার সাংবিধানিক পদমর্যাদা বলেই কত বড় একটা কৌশলগত অস্ত্র হয়ে উঠতে পারেন বাংলাদেশে আবারও যে কোনো টালমাটাল অবস্থায়। যেমন টালমাটাল অবস্থা 12 তারিখের নির্বাচনের পরে সৃষ্টি করার চেষ্টায় আছেন অনেকেই। সে কারণে স্পিকার শিরিন শারমিন চৌধুরী কোথায় আর কারা তাকে লুকিয়ে রেখেছেন, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা এবং ধারণা করা, একরকমের জল্পনা করা এই সময়টাতে খুব জরুরি। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সে সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।